শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। তারা জানান, মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে স্মরণ করতেই তারা এসেছেন। বর্তমান প্রজন্মের শিশু কিশোর তরুণরাও যেন জাতির গৌরবোজ্জ্বল এই ইতিহাস উপলব্ধি করতে পারে, সেই প্রত্যাশা সবার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শিশু সন্তানকে সাথে নিয়ে চট্টগ্রাম থেকে এসেছেন মনিরুল মাওলা। স্থাপনাটি ঘুরে দেখাতে গিয়ে শিশু তাহমিদকে শোনান বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প। বাবা মনিরুল জানান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের ইতিহাস যেন শিশু মনে আগ্রহ তৈরি করতে পারে, সেজন্যই নিজ সন্তানকে সাথে এনেছেন তিনি। বাবার সাথে এসেছি শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। স্বাধীনতার মর্যাদাটুকু তারা দিতে পারে, তারা জানতে পারে স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয়, সেইটুকু জানানোর জন্য আমি আমার ছেলেকে ছোটবেলা থেকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। কুয়াশাচ্ছন্ন শীতের ভোরে এই পরিবারটির মতোই রায়েরবাজার বধ্যভূমিতে সন্তান ও শিক্ষার্থীদের নিয়ে এসেছেন আরও অনেকে। এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে আসা কিশোর তরুণরা জানান, দেশের জন্য শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তাদের অনুপ্রেরণা যোগায়, দেশ নিয়ে ভাবতে শেখায়। ওনাদের মেরে ফেলা হয়েছিল, ওনাদের সম্মান জানানোর প্রতি আমরা এখানে আসি ফুল দেওয়ার জন্য। দেশের প্রতি ভালোবাসা থেকে, দেশের প্রতি আমার যে আবেগ সেখান থেকেই আসে। এই যে বুদ্ধিজীবী সমাজ আমাদের জন্য যে আত্মত্যাগটা করেছেন, এই আত্মত্যাগটাকে যেন আমরা কোনোভাবে বিফলে না যেতে দিই। অভিভাবকরা বলেন, নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নেয়, সেই প্রত্যাশায় শিশু কিশোরদের নিয়ে এসেছেন তারা। কারণ আমরা এখানে ফুল দিতে আসছি, এগুলো তো বাচ্চাদেরও জানা দরকার আছে, এই কারণে আমরা এখানে আসছি। মুক্তিযুদ্ধের সূচনা এবং পরিণতি এবং সাফল্য কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা তারা অনুধাবন করতে পারবে। স্বাধীনতার 53 বছরেও দেশ নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেন অনেকে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বধ্যভূমি ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণে উদ্যোগের কথা জানানো হয়। দেশের বিভিন্ন জেলায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করল জাতি। ৭১-এর বিভিন্ন বধ্যভূমি ও স্মৃতিসৌধের নানা কর্মসূচিতে যোগ দেন সর্বস্তরের মানুষ। চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের স্বজনেরা ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানান মেয়র। মুক্তিযোদ্ধাদেরকে জায়গা ওইখানে তাদেরকে দিতে হবে। সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের যারা প্রাণ দিয়েছিল একাত্তরে, তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে। প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করা জরুরি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা সহ ছিল নানা আয়োজন। খুলনার গল্লামারী বধ্যভূমিতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। বরিশালে ৩০ গোডাউন এলাকার বধ্যভূমিতে শ্রদ্ধা জানান জেলা ও বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। দেশটা স্বাধীন হওয়ার পরও আজকে আমরা পরাধীনতার একটা শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি, এখান থেকে আমাদের মুক্তি অর্জন করতে হবে। শনিবার ভোরে সিলেটের চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোনো শক্তি আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেন তারা। দেখেছিল যে তারা টিকতে পারবে না, তখন জাতির সূর্য সন্তানদের তারা বেছে বেছে হত্যা করেছিল। রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ, বাগেরহাট, লক্ষ্মীপুর সহ দেশের সব জেলাতেই আয়োজন করা হয় নানা কর্মসূচি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাত বার্ষিকী। সকাল ৯টায় মহানন্দা নদীর তীরে রেহাই চর এলাকায় মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরে তাকে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। সার্জিস বলেন, বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। তিনি অভিযোগ করেন, আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন পোস্টিংয়ের তদবির চলছে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়। আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। ১১ মাসের লড়াইয়ে রাখাইনের মংড়ু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তাদের সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ থাকায় আবারও সামনে এসেছে অনুপ্রবেশের আশঙ্কা। তবে বড় পরিসরে সেই সুযোগ দেখছে না স্থানীয় প্রশাসন। প্রতিরোধে জোরদার করা হয়েছে সীমান্ত টহল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মাঝ দিয়ে বইছে নাফ নদী। এর ৮ কিলোমিটার দূরেই মিয়ানমারের রাখাইন রাজ্য। দীর্ঘ ১১ মাস লড়াইয়ের পর সেখানে এখন আরাকান আর্মির কর্তৃত্ব। তবে সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে বিরোধ রয়েছে রোহিঙ্গাদের। এর জের ধরে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের অশনি সংকেত বাংলাদেশের সামনে। আর সে আশঙ্কার কথাই জানাচ্ছেন সীমান্তবাসী। এরিয়াটা নাকি আরাকান আর্মিরা দখল করে ফেলেছে। যারা এখানে বর্তমানে এখন যারা এখানে রয়েছেন তারাও বাংলাদেশে আসার জন্য তারা হাওয়া করতেছে। বিভিন্ন ক্যাম্পের মধ্যে অবস্থান করছে। তারা যে কোনো মুহূর্তে এই বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য তারা খুব ওই ধরনের কী করতে প্রসেসিং করতেছে। যা ঢুকে গেছে এগুলা ব্যবস্থা না করে আবার নতুন সূত্রে ঢুকতেছে, মন্ডু থেকে আসতেছে, খবর পাইছি। এগুলা বন্ধ করার আকুল আবেদন জানালাম। তবে বড় ধরনের অনুপ্রবেশের সুযোগ দেখছেন না টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি জানাচ্ছেন সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার কথা। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশি সীমানায় বড় আকারে কোনো অনুপ্রবেশের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। বিজিবি তাদের চেকপোস্ট বাড়িয়েছে, টহল বাড়িয়েছে, সেখানে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। ২০১৮ সালে বাংলাদেশে আসে ৭ লাখের বেশি রোহিঙ্গা। গত আগস্ট সেপ্টেম্বরে সেই সংখ্যা ছিল ৮,০০০-এর মতো। সরকারি হিসেবেই দেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা এখন ১২ লাখের উপরে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় সেতু থেকে লাফিয়ে পড়ে ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার এই ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী পুলিশকে অভিযুক্ত করলেও পুলিশের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গিয়েই এই দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা থানার এসআই সালাউদ্দিন পুলিশের একটি দল নিয়ে সাদা পোশাকে চাঁদগ্রাম ৪ নম্বর ব্রিজ এলাকায় মাদক বিরোধী অভিযানে যান। এ সময় পুলিশের হাত থেকে বাঁচতে সেতু থেকে লাফ দেন স্থানীয় চা দোকানি রফিকুল ইসলাম দুদু। তাকে ধাওয়া করে আটকের পর পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়ার পরে মারা যান। নিহত রফিকুল ইসলাম দুদু চাঁদপুর ইউনিয়ন জাসদ সভাপতি মোস্তাফিজুর রহমানের ছোট ভাই। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জাসদ নেতাকর্মী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এসআই সালাউদ্দিন সহ আরও ২ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। প্রায় ৩ ঘণ্টা পর বিজিবির সহায়তায় তাদের উদ্ধার করা হয়। নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, পুলিশ রফিকুলকে ব্রিজ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। আমি ওখানে বসেছিলাম, আসার পরে বলতেছি বেচারি যদি আসামিও হয় ওকে চিকিৎসা দিতে হবে, তা আপনি ওনাকে উঠায় আনেন। বলছে আমরা পুলিশ কেউ ভিড়বা না আশপাশে। কোনো সময় যে মাদকের ব্যবসা করে কি এখন যেটা যারা ছড়াচ্ছে এই বিষয়ে আমরা কেউই জানি না। তবে পুলিশ দেখে রফিকুল পালাতে গিয়েই এই দুর্ঘটনা দাবি করে কর্মকর্তারা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
এখানে কোনো ইন্টেনশনাল কোনো কাজ করা হয়নি। ইনফরমেশন ছিল তার ভিত্তিতে, তখনই আর কি সে গ্রেপ্তার এড়ানোর জন্য সে আপনার ব্রিজের উপর থেকে লাফ দেয়। ভাবমূর্তির সংকটে থাকা পুলিশের সাদা পোশাকের এমন অভিযান জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে দাবি সচেতন নাগরিকদের। অভিযোগটা সঠিকভাবে থাকতে হবে, পুলিশকে অবশ্য আরও সচেতন হতে হবে এবং বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে, কারণ পুলিশ নিয়ে এমনি আমাদের দেশের মানুষের মধ্যে এখনও কিন্তু আস্থা ফিরে আসেনি। ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার চলে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। একটি অস্থিতিশীল পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব ও কর্তব্য সম্পন্ন করবে। এ সময় তিনি আরও জানান, ভারতকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, দুদেশের স্বার্থ সমানভাবে রক্ষা করে সম্পর্ক বজায় রাখতে হবে। সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান উপদেষ্টা। আমি মনে করি না যে সবকিছু একদিনে অর্জন করা সম্ভব নয়, সময় লাগে সবকিছুতে, কিন্তু অন্তত যেন মৌলিক রিফর্ম এবং তারপরে যে এই যে আপনার রিফর্মের পথ থেকে যেন সরে যেতে না পারে সেই ট্রেনটা, এইটুকু ব্যবস্থা করে দিয়ে আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব, তারা দেশ চালাবে। যারা এই দেশ থেকে পালিয়ে গেছেন তারা জনগণের কাছে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে নিউ হোস্টেল মাঠে এক সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ফিরে আসার অপচেষ্টা চালাচ্ছে, তাদের রুখে দিতে হবে। দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ বলে জানিয়ে তিনি আরও বলেন, মানুষ গত 16 বছর ধরে অন্যায় অত্যাচার সহ্য করেছে, তাই তারা স্বৈরাচার হাসিনাকে আর মেনে নেবে না। সভায় তিনি রাষ্ট্র সংস্কারের পর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। যারা পালিয়ে গেছে তারা জনগণের কাছে আর আসতে পারবে না। এই যারা হাত হারিয়েছে, যারা পা হারিয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা সন্তান হারিয়েছে, এই সকল মানুষ আজকে বাংলাদেশে ঐক্যবদ্ধ যে পুতির স্বৈরাচারকে আমরা বরদাস্ত করব না। রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্য, গান পাউডার ও অস্ত্রশস্ত্র আটকের ঘটনা বাড়ছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজনৈতিক দল, বখাটে কিশোর সহ নানা দুষ্কৃতিকারী চক্র তাদের সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্যই এই বিস্ফোরক ও অস্ত্র আনছে শঙ্কা তাদের। আর অপরাধ বিজ্ঞানীদের মত, সীমান্তে নিরাপত্তার ঘাটতির কারণে এই সব নিষিদ্ধ পণ্য ঢুকছে দেশে, আটক হয় সামান্যই। আমদানি নিষিদ্ধ হওয়ায় দেশে 1 কেজি গান পাউডারও আমদানির সুযোগ নেই। অথচ গত 3 বছরে রাজশাহী সীমান্তে আটক হয় মোট 583 কেজি গান পাউডার এবং 477টি অস্ত্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই বিস্ফোরক দ্রব্যের মূল ক্রেতা বিভিন্ন রাজনৈতিক দল, বখাটে কিশোর দল সহ নানা দুষ্কৃতিকারী চক্র। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার কাজে গান পাউডার ব্যবহৃত হয় বলে শঙ্কা র্যাব পুলিশের। পুড়ে যাওয়া অংশগুলি সেগুলি দেখে বোঝাই যাচ্ছে যে এগুলি খুব দ্রুত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো এর সাথে গান পাউডারের ব্যবহার হয়ে থাকতেই পারে, এটা এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। পার্শ্ববর্তী দেশ থেকেই আসলে সর্বাধিক সংখ্যক, আমি বলবো যে 91টি অস্ত্রের কথা বলেছি, এর ভিতরে প্রায় 30টির মতো বিদেশি রিভলভার এবং যে পিস্তল 7.65 সেগুলির সংখ্যাই আসলে বেশি। অপরাধ বিজ্ঞানীরা জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মদত ছাড়া অস্ত্র ও বিস্ফোরক ঢোকার সুযোগ নেই। মানুষের সামাজিক রাজনৈতিক পরিবেশকে আনরেস্ট করার জন্য তারা এই গান পাউডারগুলো নিয়ে আসে এবং এর ফলে যে বাংলাদেশের যে ফোর্স আছে, যে ল এনফোর্সিং ফোর্স আছে, সেই ফোর্সেরও এই ক্ষেত্রে এক ধরনের মদত আছে। আটকের পরিসংখ্যান পাওয়া গেলেও গত 3 বছরে কি পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢুকেছে তার হিসেব নেই কারো কাছে। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহের কবলে যশোরও। ঠান্ডা বাতাস বাড়াচ্ছে শীতের অনুভূতি, ঘন কুয়াশা তৈরি করেছে চলাচলে ভোগান্তি।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়ে চুয়াডাঙ্গা। শনিবার সকালে তাপমাত্রা নেমে আসে 8.7 ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে জনজীবনে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। ব্যাপক পরিমাণ শীত, যে শীতে মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ শীতে রাত যাপন করতে খুবই কষ্ট। জনজীবন অসহায় হয়ে গেছে। এখন এই জনজীবনের উপরে দেখা যাচ্ছে কম্বল বিতরণ করলে ভালো হয়। গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গা জেলায় 11 ডিগ্রি 12 ডিগ্রি থেকে তাপমাত্রা 15 ডিগ্রির নিচেই ছিল, সেটি কমতে কমতে 10 ডিগ্রির পরে আজকে 8.7 ডিগ্রিতে এসে থেকেছে। পঞ্চগড়ে শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও শনিবার তাপমাত্রা সামান্য বেড়েছে। জেলায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীতের দুরন্ত কষ্ট বাপ, শীতের কারণে বাইরে বাড়ানো যাচ্ছে না। তাপমাত্রা সামান্য হলেও কমেনি শীতের অনুভূতি। ঘর থেকে বের হলেই বাড়ছে ভোগান্তি। তবে পেটের দায়ে তীব্র শীতের মধ্যে ছুটতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। বাড়িতে গরু ছাগল আছে, তা খাওয়ানোর খুব দুষ্কর হয়ে যাচ্ছে। সকালবেলা ঠান্ডা কাজ কাম করতে কষ্ট হচ্ছে খুব, মাঠে ঘাটে খুব ঠান্ডা। কদিন ধরে যশোরের শার্শা ও বেনাপোলে বাড়ছে শীত। এছাড়াও নওগাঁ, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে চলমান গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে কোনো গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বিগত সরকার বসিয়ে রেখেছে বলেও তিনি অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়ন করতে পারলে দেশে আর গ্যাসের সংকট থাকবে না। গত 15 বছরের দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করা হচ্ছে। ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে। বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। সেই জন্যই আমরা কখনো এই কারখানা, কখনো ওই কারখানা, এইভাবে করে সার উৎপাদনের চেষ্টা করছি। কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষচোর সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে 2 জন নিহত হয়েছেন। ভোরে অষ্টগ্রামের দেওঘর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের মোহাম্মদ শাহজাহান ও কিশোরগঞ্জ অষ্টগ্রামের মোহাম্মদ নাসির। পুলিশ জানিয়েছে, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ ও একটি মহিষ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, শুক্রবার দিবাগত রাতে মহিষ চুরি করে নৌকাযোগে পালানোর সময় কয়েক হাজার এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই 2 জন মারা যান। নিহতদের মধ্যে মোহাম্মদ শাহজাহান চিহ্নিত গরুচোর এবং তার বিরুদ্ধে একাধিক গরু চুরির মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পাবনা চাটমোহরে জলসায় গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার পৈলানপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কল্পনা খাতুন উপজেলার চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। সে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্বজনরা জানান, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জলসায় যায়, কিন্তু রাতে আর ফেরত আসেনি। সকালে পৈলানপুর মাঠের মধ্যে একটি বাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। উন্নয়ন কিংবা সংস্কার নয়, বিনা কারণে শরীয়তপুরে 6 মাসে 1,500 গাছ কেটেছে বন বিভাগ। রোপণ করা হয়নি একটি চারাও। এতে ছায়াশূন্য হয়ে পড়ছে রাস্তাসহ আশপাশের এলাকা। পরিবেশ ও জীববৈচিত্র্য বিপন্ন হওয়ার শঙ্কা এলাকাবাসীর। বন বিভাগ বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গাছ কাটা হচ্ছে। শরীয়তপুর সদর 6 গাঁও ভেদরগঞ্জ সড়কের পাশে শত শত গাছ। 19 কিলোমিটার সড়কের পাশে 1800 গাছ কাটার টেন্ডার দেয়া হয়। বন বিভাগ গাছের দাম নির্ধারণ করেছে 60 লাখ টাকা। এরই মধ্যে রুদ্রকর নাগেরপাড়া সড়কে কাটা হয়েছে 1,500 গাছ। সড়ক ছাড়াও বন বিভাগের ভেতরে থাকা আরও 50টি গাছ বিক্রি করেছেন কর্মকর্তারা। অভিযোগ আছে, গাছ কাটার এমন মহোৎসব হচ্ছে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের নির্দেশে।
এই রাস্তার আগে আয়া বিকালে সকালে যে কোনো টাইমে আয়া মানুষ বিশ্রাম করছে। তাদের অফিসে যে গাছগুলো আছে সেটাও তারা মানে তাদের ক্ষমতার অপব্যবহার করে গাছগুলোকে কর্তন করছে। কোন গাছটা কাটতে হবে, একান্তই কাটতে হবে কিনা, এটা আসলে এত সহজভাবে দেখাটা ঠিক হচ্ছে না। বন কর্মকর্তারা জানান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। যেখানে কাটা হয়েছে সেই জায়গায় রোপণ করা হবে চারা। আমরা যদি এই বছর গাছ না কাটি আমার আগামী বছর কাটতে হবে, আগামী বছর না কাটলে তারপরের বছর কাটতেই হবে, কেটেই তাদের টাকাটা দিতে হবে। পূর্ণ বনায়নের যে 10% টাকা রাখা হয়েছে ওই টাকা থেকে এই বছরই গাছ লাগানো হবে। তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে এই রাস্তার গাছগুলি টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে আবার পুনরায় গাছ লাগানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বন বিভাগের তথ্য মতে গত 3 বছরে জেলায় বিভিন্ন সড়কের পাশে 2000-এর বেশি গাছ কাটা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি খুলনা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণ কাজ। 1000 আসন বিশিষ্ট এই প্রকল্পে 5 বছরে অর্থ ছাড় হয়েছে 6 কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে অর্থ না পাওয়ায় 1.5 বছর কাজ বন্ধ রয়েছে। কবে অর্থ ছাড় দিতে পারবে জানে না জেলা পরিষদ কর্তৃপক্ষ। খুলনা রূপসা স্ট্যান্ড রোড এলাকায় 1000 আসন বিশিষ্ট অডিটোরিয়ামের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালের মার্চে। মেয়াদ ছিল 2022 সালের মার্চ পর্যন্ত। 3 বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি এখনও। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ তাদের অর্থ পরিশোধ করছে না জেলা পরিষদ। আমরা এই যাবৎকালে আমাদের কাজের অগ্রগতি হয়েছে প্রায় 8 কোটি টাকার উপরে আমরা কাজ করে ফেলেছি, কিন্তু এই যাবৎকালে আমরা বিল পেয়েছি 5 কোটি টাকা। আমরা চলমান রানিং বিল না পাওয়ার কারণে আমরা কাজ আর চলমান রাখতে পারি না। জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছে একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও পাওয়া যায়নি অর্থ। কবে পাওয়া যাবে আর কবে প্রকল্পের কাজ শেষ হবে বলতে পারছে না তারা। বরাদ্দ পেলেই আমরা বরাদ্দ ছাড় করে দিই। এখনও আমরা 6 কোটি টাকা বরাদ্দ পেয়েছি, এখনও প্রায় 14 কোটি টাকা বাকি আছে। এটি বরাদ্দ পেলেই, স্থানীয় সরকার থেকে বরাদ্দ পেলেই আমরা বরাদ্দ ছাড় করে দেব। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন দুর্নীতি আর অনিয়মের কারণে জেলা পরিষদের সব প্রকল্পই এখন প্রায় অকার্যকর। এটি জনগণের জন্য যেমন দুর্ভোগ, এটি রাষ্ট্রের তথা জনগণের অর্থ অপচয় হয়, সাথে সাথে হচ্ছে প্রজেক্ট নেওয়া, প্রজেক্ট সেটা বাস্তবায়িত না হওয়া, ঝুলে যাওয়া, এটা আমাদেরকে স্বপ্নভঙ্গ করে। প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। মেহেরপুরের গাংনীতে 2টি ককটেল বোমা ও চিঠি উদ্ধার করেছে পুলিশ। সকাল 10টার দিকে গাংনী থানা পুলিশ এসব উদ্ধার করে। পুলিশ জানায় হিজলবাড়িয়া গ্রামের একটি গরুর খামারের সামনে বাজারের ব্যাগের মধ্যে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান স্থানীয় ইসারত আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাংনী থানা পুলিশের একটি দল। লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তুটি থানায় নেওয়া হয়। ওই ব্যাগের মধ্য থেকে উদ্ধার হয় একটি চিঠি। তাতে লেখা রয়েছে 3 লাখ টাকা চাঁদা না দিলে বাড়িঘর থাকবে না, টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। দুইটি ককটেল সাদৃশ্য বস্তু এবং একটি সাদা কাগজের লেখা সিরকুট উদ্ধার করি এবং বোম দুটি পানির মধ্যে সংরক্ষণ করে নিরাপদ স্থানে থানায় নিয়ে গিয়ে আমরা রাখবো। নাটোরে লালপুরে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এবি ইউনিয়নের বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই হত্যার ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বামনগ্রাম এলাকার মুদি দোকানি। পুলিশ জানায় গতরাত 11:30টার দিকে সাইফুল ইসলাম দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ির সামনের গেটে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের মিঠাপুকুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক। তরুণদের মাদক থেকে দূরে রাখতে এই আয়োজন। 24 জন প্রতিযোগী 100 মিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট তুলে দেয়া হয়।
প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সফিসিয়ের সামনে সুন্দরভাবে তুলে ধরে তাদেরকে আমরা এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।